গাইস আমরা ঠাকুর দেখতে যাচ্ছি গাইস। রাস্তায় প্রচুর ভিড় গাইস। আমার ভয়েস ওভার এখন সবথেকে বেশি ভালো। কিছু শোনা যাবে এগুলো যাও। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ব্লগটা যদিও জগদ্ধাত্রী পুজোর, আর জগদ্ধাত্রী পুজো হয়ে গেছে বেশ অনেক দিন হয়ে গেল, কিন্তু তবুও সব কিছু যেহেতু তোমাদের সাথে শেয়ার করি, তাই এটাও শেয়ার করতে ছাড়লাম না। এটা ছিল জগদ্ধাত্রী পুজোর দ্বিতীয় দিন, মানে নবমীর দিনের প্যান্ডেল হপিংয়ের বেশ কিছু মুহূর্তবন্দি করা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এলাম। প্রথম দিন যেমন আমরা সব বন্ধুরা মিলে প্যান্ডেল হপিংয়ে বেরিয়েছিলাম, সেকেন্ড দিনও আমরা সবাই মিলে প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে পড়েছি। আর প্রথম থেকেই জোর কদমে আমাদের ঠাকুর দেখা শুরু হয়ে গেছে। আজকের ঠাকুর দেখাটা আমরা বেশ একটু রাত করেই শুরু করেছিলাম। ভেবেছিলাম একটু রাত করে বেরোলে হয়তো রাস্তায় ভিড়টা কম থাকবে, আমরা ফাঁকায় ফাঁকায় বেশ ঠাকুর দেখতে পারবো। কিন্তু ঠাকুর দেখতে এসে দেখি যত রাত বাড়ছে তত মানুষের ভিড়ও বাড়ছে। দেখতেই পাচ্ছ রাস্তায় ঠিক কতটা ভিড়, আর এইভাবেই ভিড় ঠেলে আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে। এখন আমরা চলে যাচ্ছিলাম বউবাজার বারোয়ারিতে, আর সেখানে প্রচুর লাইন হয়েছিল, কিন্তু নিজেদের কয়েকটা দাদা থাকার কারণে আমাদের লাইন দিতে হয়নি। আমরা অনায়াসেই প্যান্ডেলের ভিতরে ঢুকে গেছিলাম, আর প্যান্ডেলটা করেছিল খুব সুন্দর রাজবাড়ির আদলে। প্যান্ডেলের ভিতরে গিয়ে এত সুন্দর ছবি আসছিল যে ওখানে আমাদের অনেকটা সময় চলে গিয়েছিল। তারপর ওখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম আরও একটা প্যান্ডেলের উদ্দেশ্যে, আর সেই প্যান্ডেলটার নাম ছিল বাঘাডাঙ্গা, মানে পাড়ার ক্লাবের নাম বাঘাডাঙ্গা। তো সেই বাঘাডাঙ্গার প্যান্ডেলও আমাদের খুব ভালো লেগেছে প্রত্যেকেরই। আর সামনে একটা এই যে জল পড়ছিল আবার আগুনও জ্বলছিল, এই সিস্টেমটা বুঝতে বুঝতে আমাদের অনেকটা সময় লেগে গেছিলো, বিশেষ করে তো আমার। আর শুধু প্যান্ডেল না, এখানে ঠাকুরগুলোকেও কিন্তু দেখার মতো, যেটা আমি আগের দিনও বলেছি আবারও বলছি, প্রত্যেকটা ঠাকুর, ঠাকুরের সাজ, ঠাকুরের গয়না পুরো এক্সে বার্কার এক। আর এই প্যান্ডেলটা ছিল পাত্রবাজারের। এখানে প্রত্যেকবার অন্য রকমের সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, কিন্তু এবারে কেন জানি না প্যান্ডেলটা একটু ছোট হয়েছে, কিন্তু ঠাকুর সেটা তো কোনো কিছুর সাথেই কম্পেয়ার করা যায় না। ঠাকুর ঠাকুরের মতনই সুন্দর হয়েছে। এরপর ওই প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম যুবগোষ্ঠী বলে আর একটা প্যান্ডেলে। সেখানেও মোটামুটি ভালোই করেছিল, তবে বেশিরভাগ জায়গাতেই মনে হচ্ছিল যেন আগের বারে এটা ভালো হয়েছিল, আবার এক একটা জায়গায় গিয়ে মনে হচ্ছিল এবারে এটা বেশি ভালো হয়েছে। এইভাবেই চলছিল। আর এখানে আমরা সব বন্ধুরাই ছিলাম, শুধু সামনেই জয় আর শিল্পীর বিয়ে ছিল, তো ওরা ছিল না আমাদের সাথে। আর আমার সামনে সামনে এগিয়ে যাচ্ছে প্রিয়াঙ্কা, ও ব্লগ বানাচ্ছে, আর সম্প্রীতিও আছে, সেও ব্লগ বানাচ্ছে। আগের দিন আমি ব্লগে বলেছিলাম এটা কোথাকার প্যান্ডেল সেটা বলতে, কেউ কেউ কমেন্টে জানিয়েছো, আর অনেকে এমনিও বলেছো যে এটা কৃষ্ণনগরের পুজো। তো একবারেই ঠিক, হ্যাঁ এটা কৃষ্ণনগরের পুজো। আর এই যে আমরা সব বাইক আরোহীরা চলে এসেছি আবার নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। আর এখানে প্যান্ডেল ঠাকুর তো সুন্দর ছিল, তার সাথে সুন্দর ছিল একটা জিনিস। সেটা কি, এই যে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে ঠাকুরের মুখটা একটু ভালো করে দেখে নাও তো, ঠিক কতটা সুন্দর লাগছে। কি কেমন লাগলো এই আওয়াজটা? আমি জানি তোমরা অনেকেই শুনেছো, কিন্তু যারা যারা শোনোনি তাদের জন্য একটু শেয়ার করে দিলাম। এরপর চলে গিয়েছিলাম নেক্সট একটা প্যান্ডেলে, যেখানে ঠাকুরটা ছিল এতটাই সুন্দর, পুরো বুদ্ধ মূর্তির থিমে হয়েছিল জগদ্ধাত্রী ঠাকুর। আর নিচে একটা ছোট্ট জগদ্ধাত্রী ছিল, সেখানেই পুজো হয়েছে, আর সেখানেও ছিল এরকম বাজনার ব্যবস্থা। এরপর চলে গিয়েছিলাম আমরা আরও একটা প্যান্ডেলের উদ্দেশ্যে। এরপর আমরা নেক্সট যে প্যান্ডেলটায় গিয়েছিলাম তার থিমটা ছিল ফুচকার।
মানে ভিতরে পুরো ফুচকা, অরিজিনাল ফুচকা দিয়ে প্যান্ডেলটাকে করা হয়েছিল। আর বিভিন্ন পোস্টারে লেখা ছিল আমরা যেমন ফুচকাওয়ালাদের বলি, কাকু ফুচকা দাও না, একটু ঝাল দাও, একটু টক জল দাও। উফ, জাস্ট জিভে জল চলে এলো। যাই হোক, এইরকমই ছিল ফুচকার প্যান্ডেলটা। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম আরও একটা প্যান্ডেলে, আর সেটার থিমটা ছিল অনেকটা পুরনো বাড়ি এই টাইপের। তো সেই পুরনো বাড়িটার ওখানে গিয়েও আমরা ঠাকুরটা দেখলাম। আর ইতিমধ্যেই আমাদের থেকে অর্ক, প্রিয়াঙ্কা, হৃদয় আর ওর বোন ওরা সকলে বাড়ি চলে গেছে, কিন্তু আমরা বাকি যারা ছিলাম আমাদের এনার্জি পুরো ফুল অন। এই প্যান্ডেলটা থেকে বেরিয়ে হঠাৎ করেই রাস্তায় প্রিয়াঙ্কা দি আর দাদার সাথে দেখা হয়ে গিয়েছিল। ওরাও ঠাকুর দেখতে পেয়েছিল, আর হঠাৎ করে রাস্তায় দেখতে পেয়ে প্রিয়াঙ্কা দিই আমাকে ডাকলো আর দাঁড়িয়ে পড়ে সামনে চলে এলো। হাই। হ্যাঁ, ব্লগ তো বলে নাই, ঘুম থেকে উঠেছি। আমরা ঘুমাইনি কাল থেকে। আমরা সবাই যেহেতু ফুচকা খাচ্ছিল তাই প্রিয়াঙ্কা দিদিরও বলা হলো, কিন্তু ওরা খেলো না, ওরা না খেয়ে ওখান থেকে চলে গেল। আর তারপর আমরাও ওখান থেকে পরের প্যান্ডেলের জন্য বেরিয়ে পড়লাম। পরে একটা ছোট ঠাকুর দেখে নিই আমাদের আরও খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা একটু ট্রি বেঁকে চলে গিয়েছিলাম। আর তখন রূপম আর স্নেহা আমাদের সঙ্গে না গিয়ে ওরা নিজেদের মতো একটু ঘুরছিল। আর আমি, সৌভিক, শুভদীপ, সম্প্রীতি আমরা সবাই মিলে চা খেতে চলে গিয়েছিলাম বৈকুণ্ঠের বৈঠকখানাতে। সেখানে গিয়ে শুধু চা না, সাথে অল্প কিছু স্ন্যাক্সও আমরা নিয়ে নিয়েছিলাম। চা স্ন্যাক্স খেয়ে আমরা আরও এনার্জি গেইন করে নিয়ে ওখান থেকে আবারও ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম। আমাদের প্ল্যান ছিল আজকে যত রাতই হোক না কেন, যত সকাল হোক না কেন, আমরা সব ঠাকুর কমপ্লিট করবই করব। এখানকার লাইটও কিন্তু চন্দননগরের থেকে কোনো অংশে কোথাও কম নয়। দেখতেই পাচ্ছ পরের প্যান্ডেলে কতটা লাইটিংয়ের কাজ হয়েছে। এটা ছিল চকের পাড়ার পুজো, আর এই পুজোটাতে গিয়ে আমাদের খুব ভালো লেগেছে, কারণ সবথেকে ভালো ভালো ছবিগুলো এখানেই উঠেছিল। এখানে আমরা বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর শুভদীপ আর সৌভিকের একটা বন্ধু এসেছিল, ওরা তিনজন মিলে ছবি তুললো। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আর একটা প্যান্ডেলে চলে গিয়েছিলাম। আমরা এত ঠাকুর দেখেছি যে রাত্রেবেলা বেরিয়ে বাড়ি ফিরতে ফিরতে আমাদের সকাল হয়ে গিয়েছিল। মানে হোল নাইট আমরা ঠাকুর দেখেছি আর প্রচুর মজা করেছি। ঠান্ডা একটু লাগছিল, কিন্তু ঠাকুর দেখার এনার্জি এতটাই ছিল যে সেটা সব কিছুকে ছাপিয়ে গেছিল। কোথাও তুলো দিয়ে স্বর্গ বানিয়েছে, কোথাও বাঁশ দিয়ে তিতুমিরের বাঁশের কেল্লা, কোথাও আবার ইন্দুবালার ভাতের হোটেল, তো কোথাও বৃন্দাবনের প্রেম মন্দির। এইরকম এক একটা থিমই আমাদের সামনে আসছিল, আর আমরা সেগুলোকে এক এক করে এক্সপ্লোর করছিলাম। তোমাদের সাথে যখন ঠাকুর আর প্যান্ডেল, থিম সব কিছুই শেয়ার করছি, তাহলে একটা ঘটনাও শেয়ার করি। তোমরা অনেকে জানো, আবার কেউ কেউ হয়তো জানো না। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রই কিন্তু প্রথম জগদ্ধাত্রী পুজোর সূচনা করেছিলেন। চন্দননগরের অনেক আগেই কিন্তু কৃষ্ণনগরেই পুজো হতো, কিন্তু এখানে পুজোর একটাই বৈশিষ্ট্য, এখানে পুজো হয় দুদিন ধরে, মানে নবমী আর দশমী। নবমীর দিনই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী 4 দিনের পুজো হয়, আর দশমীর সকালে দশমীর পুজো হয়ে তারপরে ঘট বিসর্জন হয় এবং ঠাকুর বিসর্জন হয়। জগদ্ধাত্রী পুজোর ঘট বিসর্জন কিংবা ঠাকুর বিসর্জন এই দুটোই কিন্তু খুব সুন্দরভাবে হয় কৃষ্ণনগরে। যারা যারা এখনও দেখোনি, মানে দেখার সৌভাগ্য হয়নি, তারা আমার কথা শুনে একবার দেখে নিতে পারো। আমি কথা দিচ্ছি তোমাদের খুব ভালো লাগবে। ডেট নেই, এই ঘড়িতে এখন 4:35। ডেট নেই মানে কি? আর আমরা খাচ্ছি চা। আমাদের এখনো অনেক ঠাকুর দেখা বাকি। তো তোমাদের সামনে টাইমটাও দেখিয়ে দিলাম যে 4:35 বাজে, তখনও আমরা ঠাকুর দেখছি আর একটুখানি চা খেয়ে নিচ্ছিলাম যাতে এনার্জি কোনোভাবেই নষ্ট না হয়।
এরপর আমরা চলে গিয়েছিলাম শক্তিনগর পাঁচমাথা মোড়ের ঠাকুরটা দেখতে। এই ঠাকুরের প্যান্ডেলটাও হয়েছিল খুবই সুন্দর। আর ঠাকুর নিয়ে তো আমি কিছু বলবোই না, কারণ প্রত্যেকটা ঠাকুরই সুন্দর। প্যান্ডেলটা করেছিল তিতুমিরের বাঁশের কেল্লা, যেটা দেখে আমাদের ফার্স্টে খুবই হাসি পেয়ে গেছিল। কারণ তিতুমিরের বাঁশের কেল্লা এরকম হতে পারে যে পুরো একদম একটা অরিজিনাল বাঁশ দিয়ে, তো এটা আমরা এক্সপেক্ট করিনি। তারপর ভিতরে গিয়ে দেখে বুঝতে পারলাম যে হ্যাঁ, এটাই ছিল তিতুমিরের বাঁশের কেল্লা, কারণ আমরা একজনের থেকে ইনফরমেশন পেয়ে তারপর এখানে গেছিলাম। তো যাই হোক, প্যান্ডেল পুরো ফাঁকা ছিল, মানে পুরো ফাঁকা, আমরা চারজন ছাড়া আর কেউই তখন ওখানে ছিল না। তারপর আমরা নেক্সট প্যান্ডেলে চলে এসেছিলাম, আর এটাই করেছিল সেই বিখ্যাত ইন্দুবালা ভাতের হোটেলের থিম, আর যেটা ছিল খুবই সুন্দর, মানে একদম যেন ইন্দুবালা ভাতের হোটেলটাকেই সামনে দেখছি এরকমই মনে হচ্ছিল। ইন্দুবালার শাড়ি, সেখান থেকে আসার সময় কী কী জিনিসপত্র আনতে পেরেছিল, দেশ ভাগের বিভিন্ন রকম ঘটনা মুহূর্ত সব তুলে ধরা আছে। আর শুধু প্যান্ডেলের মাধ্যমেই নয়, এখানে পেপার কাটিং করে, মানে নিউজগুলোকেও, এখানে অরিজিনাল নিউজ সেগুলোকেও এখানে রাখা হয়েছিল। আর ইন্দুবালার ভাতের হোটেলের মেনুতে কি কি থাকতো সেই মেনুটাও একবার দেখে নাও ঝটপট করে। এখানে তখনও ঢাকিরা জাস্ট ঘুমানোর জন্য প্রিপারেশান নিচ্ছিল। তো যাই হোক, ওই প্যান্ডেলটা ছাড়িয়ে আমরা আরও একটা প্যান্ডেলে যাচ্ছিলাম, যেটা একদম অনেকটা থেকে প্যান্ডেলটা শুরু করেছে। ফার্স্টে বুঝতেই পারছিলাম না, ভাবছিলাম পাড়ারই দেওয়াল, তারপর বুঝতে পারলাম যে না, এটা প্যান্ডেলের থিম, অনেকটা বড় ছিল। বেরিয়ে আমরা ডিরেক্ট চলে গিয়েছিলাম ছোটো মার কাছে। তারপর ছোটো মার কাছে বেশ কিছুক্ষণ সময় আমরা দাঁড়িয়েছিলাম, আর ততক্ষণে আমার কপালের টিপ পড়ে গেছে, কারণ সারা রাতের ধকল, টিপের কি আর দোষ, সেটা কি আর থাকে। যাই হোক, ছোটো মার কাছে একটুখানি থাকার পর আমরা চলে গিয়েছিলাম বুড়িমাকেও প্রণাম করতে। আর সেখানে গিয়ে দেখি বুড়িমার প্যান্ডেল খোলার কাজ অলরেডি শুরু হয়ে গেছে, কারণ একটু পরেই দশমীর পুজো, আর তারপরেই হবে ঘট বিসর্জন। আর বুড়িমাকে এখান দিয়ে নিয়ে যেতে গেলে প্যান্ডেল তো খুলতেই হবে। এই কদিনে যতবার বুড়িমার কাছে এসেছি ততবারই তোমাদেরকে দেখিয়েছি যে কি প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে, তাই আজকেও সেই ভিড়টা ছিল, তাই ওখানে বেশিক্ষণ দাঁড়ানো গেল না, বুড়িমাকে প্রণাম করে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর তোমরা দেখতেই পাচ্ছ এখন সকাল হয়ে গেছে, কারণ তখন সকাল 6টা বেজে গেছিলো। এরপর আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম মালোপাড়ায় জলেশ্বরী মাতার কাছে, আর ওখানে তখনও জোর কদমে ঢাক বাজছিল।
যাই হোক, ভিডিওটা অনেকটা পরে যেহেতু আপলোড করছি, তাই আমি আশা করব তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে আর আমার পাশে থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এরকম ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো। আজকের মতো সবাইকে টাটা।